প্রিয় দর্শক, ডিআরআই ডিফেন্স রাইটস ইন্টারন্যাশনালের সৌজন্যে নাগরিক টিভির বিশেষ টক শো অপ্রতিরোধ্য তারুণ্য, যেখানে বাংলাদেশের তরুণ ছাত্র ও যুব নেতাদের অংশগ্রহণে রাজনৈতিক আলাপচারিতা। মূলত অনুষ্ঠানে আপনাদের জানাই সবাইকে স্বাগত। দর্শক, নাগরিক টিভির দেশে ও প্রবাসে তরুণ জনগোষ্ঠীকে সংগঠিত করে রাজনীতিতে অংশগ্রহণের জন্য নানান প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পৃথিবীব্যাপী নাগরিক টিভি তরুণ জনগোষ্ঠীর পক্ষে তার দৃঢ় অবস্থান জানান দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন একমাত্র রাজনীতিতে তরুণ জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। দর্শক, এই আজকের রাজনীতিতে অপ্রতিরোধ্য তারুণ্য টকশোতে অংশগ্রহণ করছেন আজকে আমার সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তুহিন ফারাবী। তুহিন ফারাবী, আপনাকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ নাগরিক টিভির আজকের রাজনীতিতে অপ্রতিরোধ্য তারুণ্য অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। অনেক ধন্যবাদ। ফারাবী, আমরা এই অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম গত শুক্রবারে। আমরা একটি বিশেষ ঘটনার কারণে এই অনুষ্ঠানটি পিছিয়ে আজকে করেছি। আপনি সেই ঘটনাটি এই ঘটনাটা নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই। কি ছিল ঘটনা, কি ঘটেছিল সেদিন? আচ্ছা, শুরুতে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে যারা অপ্রতিরোধ্য তারুণ্য নাগরিক টিভির যে টক শোটি দেখতে পাচ্ছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে একটি ঘটনা দিয়ে শুরু করতে হবে, যেটা বলা যায় স্বাধীনতার অর্ধশত বছর পরে প্রকাশ্যে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দেয়া হবে না বা দেয়া হচ্ছে না, বা আপনি চাইলেও কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। সেরকম একটি ঘটনা বলবো, যে আমি যে প্রোগ্রামটিতে উপস্থিত থাকার কথা ছিল, উপস্থিত না থাকার কারণটি আমার যিনি উপস্থাপনা করছেন তিনি জানতে চাচ্ছেন। সেটি হচ্ছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সাল থেকে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বলা যায় বা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় একটা বড় ভূমিকা পালন করতেছে, যেটা আমরা অনেকেই জানি। তারই অংশ বিশেষ ঝালকাঠি জেলা বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মত বিনিময় সভা ছিল। যে মত বিনিময় সভাকে কেন্দ্র করে বা যে মত বিনিময় সভা ছিল, সেই মত বিনিময় সভা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা ছিল ঝালকাঠি জেলার, তারা সবাই একটি খোলা মাঠে, ঝালকাঠি সদর উপজেলার ইকো পার্কে, আমি নামটি মেনশন করে দিচ্ছি, ইকো পার্কে সবাই সেখানে উপস্থিত হন। সবাই সেখানে বিভিন্ন খোলা মাঠে যেভাবে স্বাভাবিকভাবে আলোচনা করা যায়, কথাবার্তা বলা যায়, সেভাবে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের কিছু নরপিশাচ বলবো আমি তাদেরকে, যদিও তারা আমাদের মতোই একটা ছাত্র সংগঠন করে, আমাদের মতো এখন বলা যাবে না, কারণ হচ্ছে তারা বর্তমানে বাংলাদেশে সন্ত্রাসের ভূমিকায় বা এরশাদের আমলে যেরকম এনএসএফ বাংলাদেশে ছিল, সেই ভূমিকায় তারা অবতীর্ণ ছিল। এনএসএফও মনে হয় মানে এরকম ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন চালায় নাই, যেটা বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ বা সরকার দলীয় ক্যাডাররা চালাচ্ছে। তো সেদিন যেটা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন ঝালকাঠি জেলার, তারা ইকো পার্কে খোলা মাঠে বসে সাংগঠনিক আলোচনা করছিলেন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আমাদের সহযোদ্ধাদের উপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা কি বলবো বর্বর হামলা চালায় এবং
তাদেরকে যখন, এটা আসলে কতটা হৃদয় বিদারক হইতে পারে। 71-এ হয়তো এরকম ঘটনা ঘটছে যে কারো উপর পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করলো, পরবর্তীতে তাদেরকে যখন চিকিৎসার জন্য হসপিটালে নেয়ার চেষ্টা করা হয়েছিল, তখন সেই সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে। আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। তো সেই স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে দেখা যায়, যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ঠিক সেই সময়ে দেখা যাচ্ছে কিছু মানুষকে আক্রমণ করেছিল কিছু সন্ত্রাসী, এবং তাদেরকে যখন চিকিৎসার জন্য হসপিটালে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তাদেরকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেও হামলা চালায়। এবং কি তাদেরকে যে একটা আমার মৌলিক অধিকার চিকিৎসা, মৌলিকার অধিকারগুলো কিন্তু একটা চিকিৎসা যেটা আমাকে সংবিধান দিয়েছে, সেই অধিকার থেকেও বঞ্চিত করা হলো। তাদেরকে অ্যাম্বুলেন্সে তুলতে দিচ্ছিল না, এরকম অবস্থা। তো এরই প্রতিবাদে আমরা ওই দিনই একটা বিক্ষোভ মিছিল করছি ভিপি নুরের নেতৃত্বে, যেটা আপনারা জানেন। সন্ধ্যা রাত 8টার দিকে আমরা পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে, মৎস্য ভবন হয়ে আমরা ওদিক ঘুরে কাকরাইল মোড়ে গিয়ে আমাদের বিক্ষোভ সমাবেশটা শেষ হয়েছে। এবং কি বিপিনুর ডাকসু সদ্য সাবেক ডাকসু বিপিনুর হক নূর ওই দিন একটা ঘোষণা দিয়েছিলেন যে শুক্রবারের মধ্যে যদি যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ। এখন আমি মূল আলোচনায় মূল প্রশ্নে চলে আসি, যে প্রশ্নগুলো আমরা আপনার কাছ থেকে যে উত্তরগুলো চাই। সেটি হচ্ছে কোটা সংস্কারের জন্য আপনারা আন্দোলন করেছেন। আপনি বোধহয় কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তাই না? জি জি, একদম শুরু থেকে ছিলাম। ক্যাডার সার্ভিসে গেলেন না? ক্যাডার সার্ভিস আপনি ক্যাডার সার্ভিসে না যেয়ে রাজনীতিতে নামলেন। বাংলাদেশের রাজনৈতিক যে 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 শিষ্টাচার, বাংলাদেশের রাজনীতি করতে যে কঠিন নির্যাতন নিপীড়ন সইতে হয়, এগুলো কি মাথায় রেখেই কি আপনি রাজনীতিতে নামলেন, নাকি আবারও ভবিষ্যতে প্ল্যান আছে আপনি কোটা ক্যাডার সার্ভিসে যাবেন? আচ্ছা, আমি প্রথমেই বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশের তরুণদের মাঝে একটা বিষয় সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে যে আই হেট পলিটিক্স। বাংলাদেশের তরুণ যারা আছে, তরুণ আমাদের এই যে বা আমাদের চাইতে একটু কম বেশি বয়সের যারা আছে, তাদের সবারই একটাই লক্ষ্য, একটাই কথা, যে পলিটিক্স কে ঘৃণা করো। তো আমরা আসলে ওভাবে রাজনীতিতে পদার্পণের আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা কোটা সংস্কার, কোটা আসলে এই বিষয়টা বলতে গেলে অনেক কথা আসে। আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলাম, আমাদের মাঝে অনেকেরই পরিবারের সদস্য ফ্রিডম ফাইটার ছিলেন। এরপরও আমরা আমাদেরকে এমন একটা পর্যায়ে দাঁড় করায় দিছে যে হচ্ছে যে বলা হচ্ছিল যে আমরা মুক্তিযোদ্ধাদের বিরোধী, বা হচ্ছে মুক্তিযুদ্ধ যারা করেছিলেন তাদের পরিবারের বিরোধিতা করছে, যেটা আসলে মোটেও সঠিক নয়। এখানে আমি একটু কথা অ্যাড করি, সেটা হচ্ছে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনারা ছিলেন, ওনারা বিভিন্ন কলাম লিখতেন যে হচ্ছে কোটাটা আসলে বিষয়টা কি, কোটা আসলে মূলত কাকে বলা হয়, বা কোটা মূলত কি। তো আপনারা জানেন যে 56% কোটা, 100 জন মানুষের ভেতর 56 জন মানুষকে ধরেন আপনি বিভিন্ন সুবিধা দিয়ে আপনি তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছেন, তাদের মেধা যাচাই না করে, বা হচ্ছে তাদেরকে এটা ওভাবে আসলে বলার কিছু না, এটা সবাই বুঝে যে আসলে কোটাটা কিভাবে দেওয়া হচ্ছে। বিভিন্ন পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধা কোটা বা নারী কোটা, অনেক ধরনের কোটা দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা যে ছাত্র সমাজের সাথে একটা অনেক বড় ধরনের প্রতারণা হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ, এটার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলনটা ছিল। এবং আমরা কিন্তু কখনো বলি না যে আপনি কোটা পুরোপুরি ভাবে বাতিল করে দেন। আমরা বলছি 56% আছে, যেটা আসলে মোটেও সমুচিত না। এটা কোনো আমি বলতে চাই যে ফারাবি, আপনি আই হেট পলিটিক্স প্রজন্মের হয়েও আপনি আই হেট পলিটিক্স পছন্দ করেন না বলতে, তাই তো?
তাই, অবশ্যই তাই। এখন করি না, আগে হয়তো একটা সময় করতাম যে না, রাজনীতি মানেই নোংরামি, রাজনীতি মানে হচ্ছে যে গায়ের গ্লাস ভাঙা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস এবং করা, যেটা এবং এটা তো আওয়ামী লীগ আপনি বিএনপি করে আসছে দীর্ঘদিন। আপনি তো এটা নিশ্চয়ই মানেন, তাই না, যে আপনাদের মতো মেধাবীরা যদি রাজনীতিতে অংশগ্রহণ না করে, তাহলে এই মানে সমাজের দুর্বৃত্ত, দুষ্ট, বদমাস, তারাই তো রাজনীতিতে রাজত্ব করবে। তাহলে তাদের রাজত্বটাই তো মেনে নিতে হবে, তাই না? জি জি, সেটাই। এবং কি আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু সেটাই হয়ে আসছে। আমি যদি মানে এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু চেয়েছিলাম যে কোটাটা সংস্কার করা হোক, 56% থেকে কমিয়ে একটা পার্সেন্টেজে আনা হোক, যেটা হুম। হচ্ছে যে ছাত্রদেরকে বা যারা মেধাবী আছে তাদেরকেও যথেষ্ট বলা যায় যে তাদের জন্য, তারাও যে মনে করতে পারে যে না, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি আমার মেধা যাচাইয়ের একটা সুযোগ পাবো, কিন্তু সেই সুযোগটা তারা পাচ্ছে না। যদি শতকরা 56 জনকে আপনি বিভিন্ন প্রক্রিয়া তাদেরকে আপনি চাকরি দিয়ে দেন, তাহলে বাকি 44 জন তারা কিভাবে চাকরি পাবে? এবং বাংলাদেশের একটা বড় অংশ আপনি জানেন যে তারা কোটার যে একটা চাপে থাকে, বা বেকারত্বের যে একটা আগ্রাসন বাংলাদেশে চলে আসছে, বলা যায় যে অনেক বড় একটা অংশ, সেটা কেউ টিআইবি বলেন, অন্যান্য সংস্থা বলেন, বিভিন্ন সংস্থা, এক এক সংস্থা এক এক রকম আসলেও কিন্তু প্রায়, আমি বলবো প্রায় এটা 70+ হবে, যে বাংলাদেশের 70% প্লাস যেখানে হচ্ছে বেকারত্বের সমস্যায় ভুগতেছে, সেখানে আপনি শতকরা 56 জন মানুষকে বিভিন্ন প্রক্রিয়া চাকরি দিচ্ছেন। তো আমরা যেটা বলছিলাম, আমরা যেটা চেয়েছিলাম যে কোটাটা কোনোভাবে বাতিল না করে আপনার হচ্ছে এটা একটা যৌক্তিক একটা পর্যায়ে নিয়ে আসেন, কিন্তু সেটা না করে আমাদেরকে আসলে 11ই এপ্রিল আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে তিনি আহ, ঘোষণা দিলেন যে কোটাটা পুরোপুরি ভাবে কোটা বাতিল করা হয়েছে। এরপরও এটা নিয়ে বেশ কিছু বিতর্ক ছিল, আমি সেদিকে যাচ্ছি না যেহেতু সময় কম। না, ঠিক আছে, আর ভেরি গুড। আমি জি এখানে আরেকটি জিনিস সম্পূরক একটা প্রশ্ন করতে চাই, এরই সাথে সম্পৃক্ত। বাংলাদেশের মতো দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিবেশে আপনারা কেন অংশীদার হতে চাচ্ছেন? সংক্ষেপে বলুন। আচ্ছা আচ্ছা, আমি সংক্ষেপেই বলছি। সেটা হচ্ছে আহ আমাদের সবারই বাপ দাদার একদম বলা যায় যে মানে 71-এর পরে যারাই আসছে তাদের সবার কাছ থেকে কিন্তু আমরা যখন আমরা ক্লাস 10 কমপ্লিট করছি বা ইন্টারমিডিয়েটে উঠছি, তখন থেকে কিন্তু আমরা শুনতেছি যে হচ্ছে যে বাবা যাই করো, করো না করো, রাজনীতিতে যুক্ত হইও না, বা অমুক দলের সাথে যুক্ত হইও না, বা হচ্ছে অমুক নেতার সাথে যাইও না। মানে ওই যে আই হেট পলিটিক্স যেটা বলছিলাম শুরু থেকেই। তো আমরা আসলে যুক্ত হওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে লেজুর ভিত্তি রাজনীতির বাইরে এসে একটা আমরা রাজনৈতিক সংগঠন বলেন বা মানবিক একটা বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে মূলত আমরা এখানে আসছি। আমরা জানি না আসলে আমরা কতটুকু সাকসেস হতে পারবো। তো আহ, সেটা না জানলে একটা জিনিস বলতে পারি যে বাংলাদেশে আমার দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে জানি না কেউ বিতর্ক সৃষ্টি করবেন কিনা আমার লাইভটা দেখার পরে, যে বাংলাদেশে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে একমাত্র বিপ্লবোত্তর সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যে সংগঠন সুসংগঠিত হওয়ার আগে একটি বিপ্লব ঘটিয়ে তারপরে বাংলাদেশে রাজনীতিতে পদার্পণ করছে, সেটা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তো যার জন্ম বা যে সংগঠনের জন্ম বিপ্লব দিয়ে, সেই সংগঠন যদি বাংলাদেশের রাজনীতিতে কোনো ভালো ভূমিকা না রাখতে পারে, আই হেট পলিটিক্স এটাকে যদি তারা মানে মাটির সাথে মিশিয়ে দিতে না পারে, তাহলে তো আমরা যে এতদিন আন্দোলন সংগ্রাম করলাম, আমাদের উপর এত হামলা মামলা হইলো, আমি এখনো একটা হত্যা চেষ্টা মামলার আসামি, আমি লাইফ সাপোর্টে ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছিল, যেটা আমি মনে করি যে মানে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে কি নাজুক অবস্থা, সেটা আপনারা যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, তারা সবাই খুব ভালোভাবেই জানেন। অনেক ধন্যবাদ। ঠিক এর সাথেই সম্পৃক্ত আরেকটি প্রশ্ন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার কিংবা বাক স্বাধীনতা, এসব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটুকু অর্জন করা সম্ভব? আপনারা কতটুকু অর্জন করতে পারবেন? আপনাদের সেই প্রত্যয়টুকু একটু যদি বলেন। আচ্ছা, আমি এখানে শুরুতেই একটা কথা বলি, গণতন্ত্র আর বাকশাল দুটো কিন্তু একসাথে যাবে না কখনোই। কারণ বাকশাল হচ্ছে যে আপনি বাকশাল আমার বলিনি, বাক স্বাধীনতা বলেছি। আমি বাক স্বাধীনতা বলেছি, বাকশাল বলিনি। ও আচ্ছা আচ্ছা, সরি টু সে, তাহলে আমি শুনতে একটু মনে হয় ভুল হয়েছে। আমি ও আবারও আচ্ছা, প্রশ্নটা করছি, জি গণতন্ত্র, প্লিজ প্লিজ। আইনের শাসন, মানবাধিকার কিংবা বাক স্বাধীনতা, এসব বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে
কতটুকু অর্জন করা সম্ভব? আসলে এটা আসলে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা। আমি পার্সোনালি আমার কথা বলি, আমি জানি যে একদিন বা 2 দিনে বাংলাদেশকে আসলে আপনি একটা সঠিক পর্যায়ে বা গণতান্ত্রিক একটা প্রক্রিয়া কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। যে বাক স্বাধীনতার কথা যদি বলতে যাই, বাংলাদেশে তো আমি মনে করি না বাক স্বাধীনতা আছে। বাক স্বাধীনতা যদি থাকতো তাহলে বাংলাদেশের মিনি পার্লামেন্ট যেটাকে আমরা জানি, বা বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলে আমরা যেটাকে চিনি, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সবচাইতে বড় ছাত্রদের প্রতিনিধি, 42,000 শিক্ষার্থীর প্রতিনিধি ডাকসু ভিপি নুরুল হক নূর, তিনি ভিপি থাকা অবস্থায় তিনার উপর যে নেক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার পরে অবশ্যই আমি বলতে পারি না বাংলাদেশে বাক স্বাধীনতা আছে বা বাংলাদেশে গণতন্ত্র আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা আসলে সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা। আমরা মানে পর্যায়ক্রমে আমরা এগিয়ে যাবো। আর ইনশাল্লাহ আমরা সুনিশ্চিত যে বাংলাদেশের মানুষ যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, বাংলাদেশের মানুষ, এটি আসলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের একটা সংগঠনে রূপান্তরিত হয়েছে, যেটা আপনারা অনেকেই জানেন। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমাদের সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ অনেক ভালো কিছু বাংলাদেশের রাজনীতিতে ঘটবে, যেটা অনেকেই চায় যে 25 ইয়ার্স থেকে 30 ইয়ার্স যারা আছে তাদের মধ্যে এই বয়সে সীমাবদ্ধ যারা, তারা যেন রাজনীতিতে আসে। একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তিনি হঠাৎ করে 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা দিয়ে তিনি নমিনেশন কিনে ফেললো, মনোনয়ন পেয়ে গেল, আর সেটা দিয়ে তিনি রাজনীতি করলো, এবং কি 2 দিন পরে জানা গেল তিনার ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল, বা বিভিন্ন সমস্যা তখন দেখা যায়। আর দেখা যায় যে পার্লামেন্ট আমি আমি শেষ করে দিচ্ছি প্লিজ, সরি, আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে পার্লামেন্টে আপনারা জানেন, পার্লামেন্টে আমরা কিছুদিন আগে পার্লামেন্টে একটা জিনিস দেখছি, যে হচ্ছে একজন সংরক্ষিত মানে নারী সংসদ সদস্য, তিনি হচ্ছে মানে এভাবে ঠিক আমি যেভাবে এভাবে দেখে দেখে বলছি, যে এভাবে মাননীয় প্রধানমন্ত্রী, এভাবে এভাবে তিনি বলছিলেন। তাহলে আপনি দেখেন যে মানে এডুকেটেড পার্সন যারা, হায়ার এডুকেটেড পার্সন যারা, বা বাংলাদেশে যারা ভালো স্টাডি করে যারা আসছে, যারা রাজনীতি করতে চায়, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে না। সুযোগ দেওয়া হচ্ছে যে কাকে? যার অঢেল টাকা পয়সা আছে, যার কালো টাকা আছে, যার বড় একটা গ্রুপ অফ কোম্পানি আছে, তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে আমাদেরকে অনেক ধরনের চাপের মুখে ফেলা হচ্ছে। আমাদেরকে ঠিকমতো গণতান্ত্রিক প্রক্রিয়া যে আমি আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি, যেটা আমার সাংবিধানিক অধিকার, সংবিধান আমাকে দিয়েছে, সেটা আমাকে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপতি দেয় না, আমার সংবিধান সেটি আমাকে দিয়েছে। তো সেটি যেহেতু আমি পেয়েছি, আর সেটি রক্ষা করার দায়িত্ব আমার। আর সেটি হয়তো একটু এখন হয়তো আমাদেরকে সেটি ভালোভাবে আমাদেরকে পালন করতে দেওয়া হচ্ছে না, বা আমাদেরকে সে সুযোগ দেওয়া হচ্ছে না। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী। আসলে রক্ত দিয়ে যে সংগঠনের জন্ম, সেই সংগঠনকে বা সেই সংগঠনের নেতা কর্মীদেরকে কোনোভাবে ভয় ভীতি, হুমকি ধমকি দেখিয়ে অবশ্যই চুপ করে রাখা যাবে না। আমরা আমাদের রাস্তায় চলবো, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। ফারাবী, গণতন্ত্রটাই হচ্ছে বুর্জুয়াদের তৈরি একটি একটি রাজনৈতিক পরিমণ্ডল। সো এই বুর্জুয়ারাই তো নিয়ন্ত্রণ করবে গণতন্ত্র, অর্থাৎ গণতন্ত্রে যাদের বেশি টাকা পয়সা আছে, ব্যবসা যারা করে, তারাই তো গণতন্ত্রের, তারাই এমপির টিকিট পাবে। আপনাদের টাকা নেই, আমাদের টাকা নেই, আমরা পাবো না। সো যাই হোক, এরপরের প্রশ্নে আমি যাচ্ছি আপনার কাছে। ঠিক রিলেটেড, দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিমণ্ডলে গণতন্ত্র কিংবা আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এদের অবদান কতটুকু? আপনার অভিমত কি? আমি প্রশ্নটা আবারও আপনাকে বলছি, যদি একটু বড় প্রশ্ন। দুর্বৃত্তায়িত রাজনৈতিক পরিমণ্ডলে গণতন্ত্র কিংবা আইনের শাসন প্রতিষ্ঠায় দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটির অবদান কতটুকু? আপনার অভিমত কি? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি যদি বিএনপির শাসন আমলের কথা বলি, তাহলে একটা কথা বলতে হয় যে আপনারা জানেন যে কোর্ট কাচারির যে বিষয়গুলো, আমার যখন পছন্দ হয়েছে যে না, আমি ক্ষমতায় আছি, আমি যদি আমার লাইনের বা হচ্ছে আমার দলের কাউকে আমি যদি বিচার বিভাগে অ্যাটর্নি জেনারেল করতে না পারি, বিচার পতি করতে না পারি, তাহলে তো আমাকে হচ্ছে যে সে কোনো মামলায় ফাঁসিয়ে দিবে, যেটা হচ্ছে যে মানে একটা হিংসাত্মক রাজনীতি, যেটা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ চলে আসছে। তো আমি মনে করি না যে আসলে গণতন্ত্রের জন্য বা বিচারের জন্য বিচার বিভাগ বা হচ্ছে
আইনের সুশাসন নিশ্চিতের জন্য এই দুটি বড় রাজনৈতিক দলের তেমন কোনো ভূমিকা আছে, যেটি এটি হয়তো অনেকের কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্য। আপনারা দেখেন, আমি কিন্তু 2018-র আগে যখন আমি একজন সাধারণ নাগরিক ছিলাম, যখন আমি কোনো ছাত্র সংগঠনে জড়িত ছিলাম না, রাজনীতিতে জড়িত ছিলাম না, তখন কিন্তু আমি রাজপথে দাঁড়ায় বলতে পারতাম না যে বিচার ব্যবস্থা খুব খারাপ ভাবে হচ্ছে, বিচার ব্যবস্থা নাজুক, বিচার বিভাগ স্বাধীন না, বা বাংলাদেশে গণতন্ত্র নাই, এটা কিন্তু আমি বলতে পারতাম না। কিন্তু যখন আমার মতো 10 জন 20 জন সমমনা মনের মানুষকে আমি একসাথে পাইছি, যখন আমরা একটা জায়গায় একত্রিত হয়েছি, ভিপি নুরের নেতৃত্বে যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বা তথা গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কার্যক্রম চলমান আছে, আপনারা জানেন যে সেখানে কিন্তু আমরা একত্রিত হয়ে বলতে পারছি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন নাই। বাংলাদেশ, শুধু আমি আওয়ামী শাসন আমলের শুধু একটা উদাহরণ দিব আপনাকে, এর বেশি আমি যেতে হবে না। যদি বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন হইতো, তাহলে সিনহাকে, প্রধান বিচারপতিকে, মানে রাতের আধারে বাংলাদেশ ত্যাগ করতে হইতো না। শুধু একটা উদাহরণ দিলাম, যদি বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন হইতো তাহলে প্রধান বিচারপতিকে রাতের আধারে দেশ ত্যাগ করতে হইতো না। যদি প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে থাকতো, প্রকৃত গণতন্ত্রের চর্চা বাংলাদেশে করা হতো, এই দুটি রাজনৈতিক দল কখনোই গণতন্ত্রের চর্চা করে না। যারাই আসছে তারা তাদের বালিশ ভারী করতে চেষ্টা করছে, তারা তাদের পকেট ভারী করার চেষ্টা করছে, তারা কিভাবে তাদের পরিবার বা তাদের রিলেটিভ বা তাদের রাজনৈতিক মতাদর্শে যারা আছে তাদেরকে কিভাবে কালো টাকা আর্ন করা যায়, কিভাবে তাদের কালো টাকা দিয়ে বস্তা ভারী করা যায়, তারা সেই চেষ্টা করছে। এবং দুটি রাজনৈতিক দল, আমি ইন্ডিভিজুয়ালি নাম মেনশন করছি না, বাট আওয়ামী লীগ বিএনপি দুটোরই একই অবস্থা। আর বর্তমানে বাংলাদেশের যে বিচার ব্যবস্থার যে নাজুক অবস্থা, মানে আমার মনে হয় যে মুসলিম, আমরা যারা মুসলিম আছি, এটা প্রায় 97% মুসলিম আছে বাংলাদেশে। তো সেখানে আমার মনে হয় যদি আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, তাহলে বিচার ব্যবস্থা আর গণতন্ত্রের দুর্দশা দেখে অসংখ্য মানুষ আত্মহত্যা করতো, মানে নিজেকে শেষ করে দিত, এই দেশে আমার থাকার দরকার নেই, এরকম একটা পরিস্থিতি চালু হয়ে যেত। আমি শুনছি না। আপনি শুনছেন না কারণ আমার মিউট ছিল। এর সাথেই সম্পূরক আরেকটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটার উত্তর আমি আপনার কাছে চাই। আমি এই প্রশ্নটা অনেকের কাছেই করি, এই প্রশ্নটার উত্তর আমি আজও খুঁজে পাইনি, দেখি আপনি দিতে পারেন কিনা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরে কি গণতন্ত্র চর্চা কতটুকু? আপনাদের সংগঠনের গণতন্ত্র চর্চা কিভাবে হয়? এখন আমরা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, অমুক পার্টি, তমুক পার্টি, জাতীয় পার্টি, হোয়াটএভার যা বলি না কেন, আমাদের দেশে তারা নিজেরাই তো তাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করে না। যারা নিজেরাই করে না, তারা আবার গণতন্ত্রের দোকান ধরে কিভাবে তারা গণতন্ত্র ফেরিওয়ালা হয়, কি করে তারা গণতন্ত্রের কথা বলে? আপনারা কি করবেন? আপনারা যেই সংগঠনের কথা বলছেন, আপনারা যেই গণ অধিকার পরিষদের কথা বলছেন, আপনারা কি সেই চর্চাটা করবেন? উত্তর দুটি। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দলই করছে না, এটা একদম চরম সত্য কথা। যদি আপনি এটি একদম স্পষ্ট হয়ে যাব যদি আমরা যুবলীগের কমিটির দিকে তাকাই, যুবলীগের চেয়ারম্যান থেকে শুরু করে যারা হয়েছে তারা কিন্তু কোনো মানে ইলেকশনের মাধ্যমে আসে নাই, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আসে নাই, সেটি যদিও তাদের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়। আর বাংলাদেশে তো গণতন্ত্র বলতে নাই, বা হচ্ছে গণতন্ত্রের চর্চা নাই, এটা অনেক দিন যাবত, টানা 13 বছর যাবত যারা ক্ষমতায় আছে, 12-13 বছর, প্রায় 2 যুগ তারা টানা ক্ষমতায়, সরি 1 যুগ টানা তারা ক্ষমতায়। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা রাজনীতিতে কিভাবে মানে বাংলাদেশের রাষ্ট্রকে বা বাংলাদেশকে কিভাবে তারা দখলে নিয়েছে, কিভাবে তারা ক্ষমতায় এসেছে, দখলে বলছি না, কিভাবে তারা ক্ষমতায় এসেছে। সেটি হচ্ছে যে ভোট চুরি, আমার যে গণতান্ত্রিক অধিকার, আমি ভোটার হয়েছি বেশ কিছুদিন, খুব বেশি দিন হয় নাই, মাত্র 6-7 বছর হয়েছে। ভোটার হওয়ার পর থেকে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটা ভোট দিতে পারিনি। চেয়ারম্যান মেম্বারের ইলেকশনের সময় আমি একরকম হাতাহাতি করে, মারামারি করে আমার এলাকায় আমি চেয়ারম্যান ইলেকশনের সময় ভোট দিছি। জাতীয় নির্বাচনের সময় তো আমাকে কয়েকদিন আগে, প্রায় 1 মাস আগে আমাকে ফোন দিয়ে বলে দেওয়া হয়েছে যে ফারাবি, অমুক সময় নির্বাচন, তুমি এলাকায় আসার দরকার নেই।
তাহলে বুঝেন গণতান্ত্রিক প্রক্রিয়া কোথায় বা গণতান্ত্রিক সিস্টেম কোথায়। আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কিভাবে গণতন্ত্রের চর্চা শুরু করেছে সেটি যদি আপনাকে একটু বলতে যাই, আমাদের বর্তমানে যদি একটা জেলা কমিটি হয়, আপনি একটু খোঁজ নিয়ে যাবেন, গত কয়েকদিন আগে আমরা চট্টগ্রাম মহানগর এবং কি কক্সবাজার জেলা থেকে শুরু করে কয়েকটা জেলার আমরা কমিটি দিছি। চট্টগ্রাম মহানগর কমিটির কথা যদি আমরা বলি, পুরোপুরি ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ওখানে এতদিন যাবৎ সুসংগঠিত করছিল, যারা এতদিন যাবৎ সংগঠন নিয়ে কাজ করছিল, তাদের সবাইকে নিয়ে আমরা বসছিলাম। আমরা কয়েকজন কিছুদিন আগে সাংগঠনিক সফরে গিয়েছিলাম, গিয়ে আমরা একটা সম্মেলন টাইপের মতো করে সবাইকে নিয়ে একসাথে বসেছি, যে যারা এতদিন যাবৎ কাজ করছে তাদের ভোটাভুটির মাধ্যমে কিন্তু আমরা নেতৃত্ব নির্বাচন করেছি। তাহলে এটা অবশ্যই বলার অবকাশ রাখে না যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণতন্ত্রের চর্চা করছে কিনা, অবশ্যই করছে। সেটি আরেকটি যদি বলতে যাই, যে কক্সবাজার জেলায় কিছুদিন আগে একটা কমিটি আমরা কিছুদিন আগে না, গত পরশুদিন আমরা এটার অনুমোদন দিয়েছি। তো সেই কমিটির ক্ষেত্রে একই কথা আমি বলতে হয়, আমি যেহেতু চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি, আমি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত কক্সবাজার জেলা, যেহেতু আমি ওখানে গিয়েছি, গিয়ে সম্মেলন করে আমরা সমন্বয় 5 জন ছিলাম, আমরা সম্মেলন করে সবাইকে নিয়ে বসে সবার ভোটাভুটির মাধ্যমে আমরা একটা লিস্ট করছি। একটা লিস্ট করে কে কাকে ভোট দিচ্ছে সেটা যার যার ব্যাপার, একটা টোকেন টাইপের ছিল, কোনো জায়গায় কারো নাম ছিল না। যারা ভোটার তাদের কাছে ওই টোকেন একটা একটা পৌঁছে দেওয়া হয়েছে, সে যেই পদে যাকে ভোট দিবে সে সেটা লিখিত দিয়ে দিচ্ছে। আমরা সেটা দেখে সবার সামনে বসে আমরা নেতা নির্বাচন করছি, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে সাংগঠনিক সম্পাদক হবে, আমরা ঠিক এভাবেই করছি। এটি আসলে আমি ওই কিছু অনেক সময় বলে না ভুইপোর কথাবার্তা বলে, সেটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে যে গণতন্ত্রের চর্চা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে শুরু হয়েছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের সম্মেলন হবে, কেন্দ্রীয় সম্মেলন হবে আমাদের, সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, যেটা আপনারা অনেকেই জানতে পারবেন, যেটা সারা দেশের হয়তো যারা ভোটার থাকবে, সারা দেশের আহ্বায়ক বা সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বা যারাই ভোটার থাকুক, তাদের ভোটের ভিত্তিতেই যারা নেতৃত্বে আসতে চায়, তারা যদি জয়ী হয় তাহলে তারা নেতৃত্বে আসবে, আর যারা জয়ী হবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা আসবে না। ঠিক এভাবেই চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। ডিজিটাল নিরাপত্তা আইন কালাকানুন, আপনি জানেন তো এটা বাংলাদেশের পরবর্তী প্রায় সব সরকারি কোনো না কোনো কালো আইন, যেটাকে আমরা বলছি কালা কানুন, এটা প্রণয়ন করেছে, প্রয়োগ করেছে নির্বিচার ভাবে। আচ্ছা, আপনি বলুন তো, এই কালা কানুন কি কোনো ফ্যাসিবাদকে রক্ষা করতে পারে? এটা কখনোই না, এটা কখনোই রক্ষা করতে পারে না। সেটি আমি যুক্তিটা দেখাচ্ছি। এই 54 ধারা যখন ছিল, 54 ধারায় ছিল, এরপরে আবার ডিজিটাল আইন করলো, এরপরে এখন আবার সাইবার সিকিউরিটি কি একটা আইন করলো, এগুলো কিন্তু আসলে সবগুলোই কিন্তু একই সূত্রে গাঁথা। কিছুদিন পরে প্রতিবাদ হয়। আর আমরা বাংলাদেশের জনগণের বর্তমান এমন একটা অবস্থা যে হচ্ছে যে যখন যে টপিকস আমাদের সামনে আসে, যেই বিষয়টা আমাদের সামনে ভাসতে থাকে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। যেমন দেখেন, মেজর সিনহাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। আমরা কিছুদিন আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু কি হয়েছে? প্রদীপকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদীপ, আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হয়তো দেখেছেন আপনি। প্রদীপ পুলিশের যে কাভার্ড ভ্যান থাকে বা যেখানে আসামিদেরকে রাখা হয়, সেখানে বসে সে ভারতের হাই কমিশনের সাথে যোগাযোগ করছে। সে গ্রেপ্তার হওয়ার পরে ভারতীয় এম্বাসিতে যারা আছে গুরুত্বপূর্ণ, ভারতের সাথে তারা যোগাযোগ করছে। তাহলে আপনি একটা জিনিস বুঝেন যে আসলে, আরেকটা কথা বলি, যে কিছুদিন আগে আপনারা জানেন যে কিছুদিন আগে দিদার ভাই নামে একজন আমাদের গ্রেপ্তার হয়েছিল, আমাদের একজন সহযোদ্ধা। তিনি বেশ কয়েক মাস জেল খাটার পরে তিনি বের হয়েছে। আমার এলাকার একটা ছোট ভাইয়ের কথা বলি। সে নিরাপদ সড়ক আন্দোলনের সময়, তখন তার বয়স সর্বোচ্চ 17 বছর অথবা 16 বছর, 17 বছর হবে, 16 বছর নাই গেলাম। তার বিরুদ্ধে একটা ডিজিটাল আইনে মামলা করা হইলো। তখন তো এটাকে পুরোপুরি কালো আইন ছিল। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রিসভার সংসদে অনেক বৈঠকের পরে এটা শুধু নামটা চেঞ্জ করা হয়েছে, যে ডিজিটাল আইন করা হয়েছে। 54 ধারা ছিল মনে হয় আগে, 54 ধারা না 62 ধারা ছিল, ওটাকে পরে ডিজিটাল আইন করা হয়েছিল। তো দেখেন, ওই মামলায় ওই ছোট ভাইকে নিরাপদ সড়ক আন্দোলনে হচ্ছে যে গুজব ছড়াইছে, হ্যান ত্যান এগুলা বলে তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আরো 11টা মামলা করছে 17 বছরের একজন যুবকের বিরুদ্ধে। তার নামটা তার নিরাপত্তা জনিত কারণে আমি এখানে মেনশন করছি না। তার বিরুদ্ধে আরো 11টা, টোটাল 12টা মামলা হয়েছে। প্রায় 1 মাস তাকে রিমান্ডে রাখা হয়েছে। 10 মাস জেল খেটে সে কিছুদিন আগে বেরোছে। নিরাপদ সড়ক আন্দোলনের পরে 10 মাস জেলে ছিল। তাহলে আপনি চিন্তা করেন
মানে এই আইনটা কিরকম হইতে পারে। এরপর আরেকটা কথা বলি, আমাদের কেন্দ্রীয় আমাদের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার লুমা, যাকে আমরা অগ্নিকন্যা হিসেবে জানি, সেই লুৎফুন্নাহার লুমাকে গ্রেপ্তার করা হয়েছে কি মামলা দেখে, যে জিগাতলায় পিঙ্ক কালারের একটা ওড়না পরে একটা মেয়ে লাইভ করছে, সেই লাইভে সে গুজব ছড়াইছে। আর ওই কালারের একটা ড্রেস ছিল দুর্ভাগ্যবশত লুৎফুন্নাহার লুমার, সেই ড্রেসের সাথে কালার মিল থাকলো কেন, তাকে ওই মামলায় দেখাইয়া, ওই ভিডিও দেখায় যে এটা ওইটাই লুৎফুল্লাহ নুমা। না আছে শারীরিক গঠনে মিল, না আছে ভয়েসে মিল, না আছে হাইডে মিল, কোনো দিকে মিল নাই। এরপরও তাকে গ্রেপ্তার করা হয়েছে। যাক, বেশ কিছুদিন জেল খাটার পরে সে মুক্তি পায়, এখন পর্যন্ত মামলার হাজিরা দিতে হয়। এটা আমাদের অনেক সহযোদ্ধা আছে। এটা আসলে বাংলাদেশের ওই একটা কথা আপনাকে বলি, যদিও এটা রাজনৈতিক ইস্যু, হয়তো এটা বলার পরে আমি এখান থেকে বাসায় পৌঁছাইতে পারবো কিনা আমি জানি না, তবু আমি এটা বলে যাই আজকে আপনার লাইভে এসে। র্যাব গঠন করছিল বিএনপি সরকার, যে র্যাব তারা গঠন করে বাংলাদেশের অনেক নিরীহ জনগণকেও মারছে, অনেক সন্ত্রাসীও মারছে, এটা আমি স্বীকার করি, অনেক গুন্ডা ফান্ডা মারছে। তার পাশাপাশি যারা তাদের বিরোধী, যাদের সাথে তাদের মত পার্থক্য ছিল, যাদের সাথে তাদের রাজনৈতিক একটা বলা যায় যে যে একটা হিংসাত্মক রাজনীতি চলছে, যে একটা রাজনৈতিক মুখোমুখি একটা অবস্থান ছিল বা মতভেদ ছিল, তাদেরকেও কিন্তু তারা মেরে ফেলছে, অনেককে মেরে ফেলছে, যেটা আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা জানতে পারছি। তো সেই র্যাব কিন্তু বর্তমানে সে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াইছে। তো বর্তমানে যারা আছে, যারা এই কালো আইন নিয়ে যারা বেশি লাফাচ্ছে, আমাকে কিছুদিন আগে ফেসবুকে একজন আমাকে হুমকি দিচ্ছিল যে তোমরা নেত্রীর বিরুদ্ধে এভাবে কথা বলো কেন। বাংলাদেশের কিছুদিন আগে তো একটা হয়েছে যে সরকারি কোনো কর্মকর্তার বিরুদ্ধে আপনি ওপেন এভাবে প্রতিবাদ করতে পারবেন না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারো বিরুদ্ধে, কোনো ডাক্তারের বিরুদ্ধে আপনি কোনো সাংবাদিক প্রতিবেদন করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে, যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার। তাহলে গণতন্ত্র কোথায় থাকলো? আমি এটাই বলছি, সেটা হচ্ছে ফারাবি, আমি এটাই বলতে চাই যে আপনারা হয়তো শুনেছেন যে বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইনটা ছিল যেই বিশেষ ক্ষমতা আইনে আমিও জেলে দীর্ঘদিন জেল খেটেছি, তখন আমি রাজনৈতিক কর্মী ছিলাম। সো এখন বিশেষ ক্ষমতা আইন কিন্তু ছিল, করেছিল বঙ্গবন্ধু, অর্থাৎ তখনকার আওয়ামী লীগ। পরবর্তীতে এই বিশেষ ক্ষমতা আইনে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে আওয়ামী লীগের নেতা। এখন আমি যদি এভাবে বলি, সারা জীবন তো কেউ আর রাজনীতি ক্ষমতায় থাকে না, তাহলে এই যে কালা কানুন গুলো, এই যে বিশেষ, এই যে তথ্য প্রযুক্তি এটা ওটা অনেক কিছু আইন হচ্ছে না কালো কানুন, এইগুলো তো যেমন আপনি বললেন যেমনটি যে র্যাবের দ্বারা নির্যাতিত নিপীড়িত তো সবচেয়ে বেশি বিএনপি। সো আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না, তারা যে নিপীড়নের শিকার হবে না, এটার তো গ্যারান্টি নাই। সো এই জন্যই বলছিলাম আমি, আমার প্রশ্নটাই তাই ছিল, এগুলো আসলে কি আসলেই কি এই ফ্যাসিবাদকে রক্ষা করতে পারে কিনা? না, কখনোই কোন ফ্যাসিবাদকে রক্ষা অবশ্যই করতে পারে না। ধন্যবাদ। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন কিংবা গণমাধ্যম, এগুলি কি কার্যকর আছে বলে আপনি মনে করেন? কি মনে হয়, সংক্ষেপে বলবেন। আমি কিছুক্ষণ আগেই বলছি এই কথাটা, যে বাংলাদেশে আসলে বিচার বিভাগ স্বাধীন তো মোটেই না। বিচার বিভাগ স্বাধীন থাকলে প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হতো না, দেশ ছাড়তে হতো না। বিচার বিভাগ তো কখনোই স্বাধীন না, এক কথায় আমি আসলে উত্তর দিয়ে দিতে চাই, স্বাধীন না। এরপরে আরেকটি প্রশ্ন করতে চাই। সদ্য কিছুদিন আগেই দেখলেন, গত পরশুদিন বোধহয়, প্রধান নির্বাচন কমিশনার আমেরিকার নির্বাচন নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে। আপনার অভিমত কি, যদি একটু বলেন। আসলে আমাদের প্রধান নির্বাচন কমিশনার, হয়তো আমি এই বক্তব্যটা দিলে হয়তো আমাকে ওই মামলায় গ্রেপ্তার করা হতে পারে, তবে উনার আসলে ন্যূনতম যদি নির্বাচন কমিশনারের মতো, প্রধান নির্বাচন কমিশনারের মতো এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরে উনার যদি ন্যূনতম, মানে আসলে আমি এটা কিভাবে বলবো, উনার যদি ন্যূনতম যোগ্যতা বোধ উনার ভিতরে থাকতো, তাহলে উনি এই রকম অদ্ভুত কথা বলতেন না। যে আমেরিকাতে 4-5 দিন লাগায় ভোট কাস্ট করতে,
ভোট গণনা করতে আমরা হচ্ছে যে এক রাতে কয়েক ঘন্টায় আমরা বলে দিই, এক রাতে বলে দেয়। কত নির্লজ্জ একটা কথাবার্তা। আপনি জানেন যে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার, কিন্তু আপনি আমেরিকা দেখেন, আমেরিকা কি বাংলাদেশের সমান? মানে আমেরিকার একটা রাজ্য হয়তো হয়ে যেতে পারে বাংলাদেশের সমান। তাহলে তিনি কিভাবে, আপনি আমি ফ্লোরিডার কথা বলি, নিউ ইয়র্কের কথা বলি, উম, কি বলবো, ওনাদের বিষয়ে কথা না বলতে কিন্তু লজ্জা লাগে। আমার যে এখানে আরেকটি মানে প্রশ্ন, একজন প্রধান নির্বাচন কমিশনার এটা কিভাবে বলে? ফারাবি, এর সাথে আমার একটি জানার ইচ্ছা, আপনি তো বাংলাদেশে, আমি তো বাংলাদেশে দীর্ঘদিন অনেক বছর নেই, উনি কি আদৌ কি জানেন আমেরিকান ইলেকশনটা কিরকম করে হয়, কি পদ্ধতি হয়? উনি কি জানেন এটা? আমার তো না না, মনে হয় না। উনি যদি উনি যদি জানতেন, আমি মানে যদি উনার ভিতর আসলে মানে জ্ঞান বোধের কথা বলবো না, যদি মানবিকতার যে একটা বোধ থাকে সেটাও যদি উনার ভিতর থাকতো, তাহলে আমার মনে হয় যে উনি ওই যে বললাম কিছুক্ষণ আগে যে হয়তো সুইসাইড করে মরে যেত। উনার ভিতর আসলে সেটা নাই। তো যার ভিতর যেটা নাই তার ভিতর সেটা আমরা আসলে ওইভাবে তৈরি করতে পারবো না, যেটা আমরা দীর্ঘদিন যাবত দেখতে ফারাবি, পাচ্ছি। ফারাবি সদ্য হয়ে যাওয়া দুটি নির্বাচনের অভিজ্ঞতা যদি একটু বলেন। জাতীয় নির্বাচন, উপনির্বাচন। আচ্ছা আচ্ছা, উপনির্বাচনের যে কথা, একটু কি বলবো, ঢাকা 18 নির্বাচনের কথা বলি। আমি ঢাকা 5 আসনের ভোটার ছিলাম। তো আমি তখনকার ভোটারের সময় যখন এমপি মহোদয় তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান, তখন উপনির্বাচন যখন দেওয়া হয়, ওই নির্বাচনে দেখলাম যে হচ্ছে যে মানে কয়টা কেন্দ্রে গেলাম, 5-এর কথাই বলি, কয়টা কেন্দ্রে গেলাম, সেই কেন্দ্রে আওয়ামী লীগের আম, লোকজন যারা, আওয়ামী লীগের কার্ড গলায় ঝুলানো যারা, এর বাইরে কেউ নাই। এরপরে আসি ঢাকা 18 নির্বাচনের কথা। ঢাকা 18-তে প্রায় ভোট হচ্ছে যে প্রায় 4.5 লাখ। ঢাকা 18-তে আওয়ামী লীগ ভোট পাইছে হচ্ছে যে 75,820। প্রথম যে গণনাটা, আমি সেটার কথা বলছি আর কি। প্রথম একদম মানে প্রথম যেটা আমি প্রথমে নোট করছিলাম, পুরো গণনার দিকে আমি যাইতে চাই না এই কারণে, কারণ হচ্ছে যে আমরা জানি এই ভোটগুলো কিভাবে করা হয়েছে। একজনে যদি 126টা ভোট দেয়, একজনে যদি 1200-1300 ভোট দেয়, তাহলে তো আরো বেশি হওয়ার কথা। আর বিএনপি ভোট পাইছে 5,359 ভোট। এরপরে আমি যদি এর কথা বলি, সিরাজগঞ্জ 1 আসনের কথা বলি, সেখানে হচ্ছে যে আওয়ামী লীগ আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা দেখছি ততক্ষণকার কথা বলি, শেষ পর্যন্ত দেখি নাই। কারণ আমার লজ্জা হচ্ছিল যে আমি এমন একটা দেশে বাস করি, এমন দেশে আমি জন্মগ্রহণ করছি, যে দেশে একজন বড় দুটি রাজনৈতিক দল, দুটি জনপ্রিয় দল, কিন্তু একটি রাজনৈতিক দলের প্রার্থী প্রায় 3 ঘন্টা 4 ঘন্টায় প্রায় 1,88,000 ভোট, আর আরেকজন আরেকজন প্রায় 2,566 ভোট। এটা যে কি পরিমাণ হাস্যকর! 2,566 ভোট আর হচ্ছে 1,88,000 ভোট। এটা তো আসলে মানে আমি যদি ক্লাস 5-6-এর একটা বাচ্চাকেও দেখাই বা হচ্ছে তাকে বলি, সে বলবে যে না, এটা তো কোনো নির্বাচন না, এটা হয়তো তামাশা করছে বা একটা ফাইজলামি করছে বা একটা ছেলে খেলার মতো আর কি। ফারাবি, এই নির্বাচন কেন্দ্র করে ঢাকা শহরের 6টি জায়গায় 6টি বাসে আগুন, এটা এ ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা, আপনারা জানেন যে ঢাকা শাহবাগ সচিবালয়ের 5 নম্বর গেট, মতিঝিল, খিলগাঁও, গুলিস্তান, গোলাপশাহ মাজারের সামনে, পুরন ঢাকা, বংশাল, উত্তরা এবং ভাটারা, এই কয়েকটা জায়গায় কিন্তু বাসে আগুন দেওয়া হয়েছে। তো গুলিস্তানে যেটা হয়েছে সেটা আহ, ওই দিন রাতে, পরে আমি গুলিস্তান দিয়ে যাওয়ার সময় আমি নেমে দেখলাম, কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তারা বললো ভিতরে কোনো যাত্রী ছিল না। এই পয়েন্টটা একটু আপনাকে বলি। আর হচ্ছে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন, তিনি একটা কথা বলছে যে হচ্ছে যারা আগুন দিছিল তারা আগুন দিয়ে পালায়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ওয়ালিদ হোসেন। আরেকটা কথা বলি, এই যে বিভিন্ন রাজনৈতিক দলকে বা কেউ যখন কোনো আন্দোলন সংগ্রাম করে, তখন তাকে চাপে রাখার জন্য যে কাজগুলো করা হয়, যেমন যেমন আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় কি করা হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়েছিল যে তারেক রহমান আমাদেরকে 126 কোটি টাকা দেওয়া হয়, 126 কোটি টাকা দিচ্ছে। তারেক রহমান আমাদেরকে 126 কোটি না, আমি চ্যালেঞ্জ করে এখানে বলতেছি, তারেক রহমান থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কোন নেতা 126 টাকাও নেয় নাই। এটা আমরা চ্যালেঞ্জ করি, তখনই বলছি, সংবাদ সম্মেলন করে বলছি। কিন্তু এরপরও আমার নিরপরাধ ভাইদেরকে, রাশেদ ভাইকে টানা 15 দিন রিমান্ডে রাখা হয়েছে। বাংলাদেশের এমন কোন ছাত্র নেতা নাই যাকে টানা 15 দিন, যেটা আপনি ধরেন শিবির টিবির অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে হইতে পারে, কিন্তু যারা লিগেল ওয়েতে রাজনীতি বাংলাদেশে করছে সেটা
বিএনপি বলেন বা অন্যান্য ছাত্র নেতাকে এইভাবে টানা 15 দিন রিমান্ডে রাখার নজির খুব কম আছে। এরপরে আমি বলি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই আন্দোলনটা যখন হয়, যখন কোনো যৌক্তিক আন্দোলন বাংলাদেশে হয়, তখন সেটাকে দমন নিপীড়ন করার জন্য বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, যে কি পরিমাণ তারা মানে সাইকো স্টাইলে তারা সেটাকে মানে চলমান করার চেষ্টা করে বা বন্ধ করার চেষ্টা করে, এটা আসলে বলার অবকাশ রাখে না। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 2013 সালের বিএনপি জামাতের আন্দোলনের সময় একটা আমি ছোট্ট উদাহরণ দিই। সরকার দলীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের নির্দেশে 2 ডিসেম্বর রাতে 11টি বাস পোড়ানো হয়েছিল, এবং কি তৎকালীন আওয়ামী লীগের বিভিন্ন নেতা সংবাদ সম্মেলন করে সেটা বলছিল। দেখেন, আপনারা রাজনৈতিক মাঠটাকে গরম রাখার জন্য বা কাউকে ব্লেম দিয়ে তাকে গ্রেপ্তার করার জন্য একজন সংসদ সদস্যের মানে হচ্ছে যে নির্দেশে 11-12টা গাড়ি পোড়ানো হয়, এবং কি সেই মামলায় কিন্তু বিএনপি থেকে শুরু করে অনেক রাজনৈতিক, আমি বিএনপির পক্ষপাতিত্ব করছি না, বিএনপি থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কিন্তু হয়রানি করা হচ্ছে। হয়তো আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন, যেহেতু আপনি বিশ্ব গণমাধ্যম নিয়ে কাজ করছেন বর্তমানে, আপনি একটু খোঁজ নিলে জানতে পারবেন যে হয়তো দেখা যাচ্ছে যে ওই মামলায় এখনো অনেকে জেল খাটতেছে। কিন্তু ওই ওই কাজগুলো আওয়ামী লীগের আসলে চিরচারিত চরিত্র বলা যায়। এটা এটা আওয়ামী লীগই এগুলা করতেছে। যখন শুনছে যে হয়তো কোনো একটা মুভমেন্ট হইতে পারে বাংলাদেশে, তখন তারা হচ্ছে যে এটাকে কিভাবে চুপ করানো যায় সেই জন্যই আসলে এগুলো করছে। অনেক ধন্যবাদ। ক্ষমতাসীনরা, আওয়ামী লীগ ক্ষমতাসীনরা দাবি করছে দেশে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আসলে তো হয়েছে, কি বলেন? আমার তো মনে হয় হয়েছে। তাহলে আপনারা মানছেন না কেন? আপনারা বলছেন কেন উন্নতি হয়নি? সো এটা কি আসলে নেগেটিভ প্রচারণা করছেন নাকি, মানে কেন? এটা একটু যদি ব্যাখ্যা করেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমি 1/11 কথা বলি, সে সময় আমি খুব বেশি না বুঝলেও আমি রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একটা বক্তব্যে বলেছিলেন, যেটি আপনি চাইলে আমি হয়তো পরে লিঙ্কও দিয়ে দিতে পারবো। তিনি বলছিলেন যে আমি কখন সপ্তাহে একদিনের বেশি আমি গণমাধ্যমে আসবো না, আমাকে আমার ছবি আপনারা দেখতে পাবেন না, আমি শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, বাংলাদেশের কিভাবে ভালো করা যায় সেই দিকেই আমি চলতে থাকবো, সেই কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো। সেটা দেখেন, সেটা কিন্তু মিথ্যে প্রমাণ হয়েছে অলরেডি। এরপর আপনি উন্নয়নের কথা বলেন, এটি রেফারেন্স দিয়ে বলার কারণ হচ্ছে যে পদ্মা সেতু, এটি আমাদের স্বপ্নের একটা সেতু। সেই স্বপ্নের সেতুর ধরেন 10টা স্প্যান বসাবে, 10টা স্প্যান বসাইতে যায় 26টা এটা নিয়ে সংবাদ সম্মেলন করে, এরপরে 30টা নিউজ করে, 40 ভাবে এটাকে প্রচার করে। অমুক সিমেন্ট কোম্পানি বলে যে আমার সিমেন্ট, আমাদের অমুক সিমেন্ট দিয়ে এই পদ্মা সেতু তৈরি করা হচ্ছে। এরপরে আপনি আসেন বাঁশের, বাঁশের যে চর্চা বাংলাদেশে, যে বাঁশের সেতু, সেটা আমরা অহরহ দেখতে পাচ্ছি, বাঁশ দিয়ে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে। এই উন্নয়ন তো আমরা অবশ্যই অস্বীকার করতে পারি না। এরপরে 4,000 কোটি টাকার কাজের জন্য বাজেট বাড়াইতে 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 সেটা 17,000 কোটি টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, এরকম নজিরও বাংলাদেশে আছে। এরপরে আপনারা দেখতে পারেন যে 100 টাকার কাজ যদি বাংলাদেশে হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ 20 টাকার কাজ করা হয়, আর বাকি 80 টাকা লুটে পুটে খাওয়া হয়। যেটা আপনারা দেখছেন যে করোনার সময় যে বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু ত্রাণ পাঠানো হয়েছিল, সেই ত্রাণের চালগুলো পর্যন্ত তারা ছাড়ে নাই। আমি আপনাকে 100+ আওয়ামী লীগের বড় বড় নেতা দেখাইতে পারবো, সরকার দলীয় বড় বড় নেতা দেখাইতে পারবো, যারা হচ্ছে চাল চুরিতে ছিল। একজন এমপি সে চাল চুরিতে ছিল, একজন উপজেলা চেয়ারম্যান সে চাল চুরিতে ছিল, একজন চেয়ারম্যান, একজন ইউনিয়ন সভাপতি সেক্রেটারি, উপজেলা সভাপতি সেক্রেটারি, জেলা সভাপতি সেক্রেটারি সে ছিল। তাহলে আপনি কিভাবে এই আমলে আমরা উন্নয়নের কথা বলি? আর আপনি যেটা বলছেন উন্নয়ন, উন্নয়ন যদি আদৌ হইতো তাহলে স্বাধীনতার অর্ধশত বছর পরে, আওয়ামী লীগের যদি 14 বছরের কথা বলি, মালয়েশিয়া কি বাংলাদেশের পেছনে ছিল না? জাপান তো টর্নেডো হয়ে, জাপান তো পুরো লন্ডভন্ড হয়ে গেছিল। বাংলাদেশ থেকে জাপানকে, এটি হয়তো আপনি জানেন, বাংলাদেশ থেকে জাপানে ত্রাণ পাঠানো হয়েছিল, ত্রাণ সহায়তা করা হয়েছিল। সেই জাপান এখন তাদের কি অবস্থা? তাহলে আপনি বলেন উন্নয়ন, উন্নয়নের আসলে মুখে বুলি ছাড়লে হবে না। উন্নয়ন যেটা পর্যায়ক্রমে, সেটা যদি আপনি সাপোজ আমাকে যদি এখন আপনি প্রধানমন্ত্রী বানায় দেন, আমার আশেপাশে যারা থাকবে তারা কিছু না কিছু তো কাজ করবে, সেই কাজের অংশই হচ্ছে যে বর্তমান যে উন্নয়নের বুলি ছাড়তেছে সেটাই। সেটা প্রত্যেকটা রাষ্ট্রেই, যে কোনো সরকারি থাকুক, সেটা স্বৈরশাসক হোক, যেই হোক, গাদ্দাফি টানা 22 বছর ক্ষমতায় ছিল, সে জোর করে ক্ষমতায় ছিল ধরেন,
সেই রাষ্ট্রের কি উন্নতি হয় নাই, উন্নয়ন হয় নাই? তাহলে সেই লিবিয়ার সাথে আমরা নিজেদেরকে তুলনা করি, লিবিয়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, তাদের বর্তমান কি অবস্থা, ইরাকের কি অবস্থা, তাহলে আমরা সেই জায়গা থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুরের কি অবস্থা ছিল, এখন কি অবস্থায় আসছে, তাহলে তারা যদি 7-8 বছরে একটা দেশের পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। গত 2018 সালে যে চট্টগ্রামের জন্য যে একটা বাজেট প্রণয়ন করা হয়েছিল, সেই বাজেটের পরে একজন পরিকল্পনাবিদ তিনি একটা কথা বলছিল, যে হচ্ছে পরিকল্পনাবিদ একটা কথা বলছিল যে এই বাজেট, এই মনে হয় 2,500 কোটি বা 3,000 কোটি, যে কোনো একটা অ্যামাউন্ট হবে, একটা অ্যামাউন্ট ধারণ করা হয়েছিল। উনি বলছিল যে এই টাকাটা যদি চট্টগ্রামে যদি খুব সঠিকভাবে যদি এটা ব্যয় করা হয়, তাহলে চট্টগ্রাম হবে সিঙ্গাপুর, মানে অ্যাজ লাইক সিঙ্গাপুরের মতো হবে। তাহলে আপনি সেখানে দেখেন চট্টগ্রামের জলবদ্ধতার নিরসন এখন পর্যন্ত হয়েছে, কয়েকজন মেয়র চেঞ্জ হয়েছে এখন পর্যন্ত হয় না। জেলা প্রশাসক অনেক চেষ্টা করতেছে, এমপি চেষ্টা করতেছে, মেয়র চেষ্টা করতেছে, কোনো কাজই হচ্ছে না। এগুলো হচ্ছে যে শুধু বুলি আর বুলি, ওই যে কথার ফুলঝড়ি দিয়ে তারা মানুষকে খুশি রাখতেছে, লম্বা লম্বা লেকচার দিচ্ছে, লম্বা লম্বা বক্তৃতা দিচ্ছে, কিন্তু বাটপাড়ের দলেরা এটা বুঝতে পারতেছে না যে একটা দেশ যখন গঠন হয়, একটা দেশের যে কেউ যখন ক্ষমতা থাকে, তখন সিস্টেমে ন্যাচারালি অনেক উন্নয়ন হয়, ন্যাচারালি অনেক কাজ হয়, এটা করতে হবে। একটা বাজেট আসলে বাজেটটা আপনি কোথায় ব্যয় করবেন, সেটা করতেই হবে, তো এটা কোনো উন্নয়ন না। শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমি আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আহ, আপনার কাছে জানতে চাই একদম আহ, যে বিষয়টায় আমি খুব বেশি কনসার্ন, কারণ আমি যেহেতু মানবাধিকারে কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড মানবাধিকার, আমি এই বিষয়টাকে খুব বেশি কনসার্ন করি সবখানেই। আমি দেখেছি আপনারা যে কমিটিগুলো করছেন, আপনারা আপনাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন, এই যে কমিটিগুলো করছেন, এখানে আপনারা জেন্ডার ব্যালেন্স করছেন না। এই জেন্ডার ব্যালেন্স না করার পিছনে কারণটা কি? যে আপনাদের এই অর্গানাইজেশনে আপনারা মেয়েদেরকে, নারীদেরকে সম্পৃক্ত করতে পারছেন না, নাকি আপনাদেরকে এরা পছন্দ করছে না, কোনটি? এটা আমি সুস্পষ্ট ভাবে একটা কথা বলি, যে বাংলাদেশের নারীরা অনেকটাই ধর্মপ্রিয় মানুষ, ম্যাক্সিমামই ধর্মপ্রিয়। সেখানে আপনি দেখেন বড় দুটি রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা এমন কিছু কাজ করছে যার কারণে অনেক নারীর পরিবার থেকেও তাদেরকে রাজনীতি থেকে বিমুখ হতে বাধ্য করছে। সেক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন সেটা আমার মনে হয় যে পুরোপুরি সঠিক না। সেটা বলবো এই কারণে, কারণ আপনি দেখেন আমাদের হাজী দানেশের সেক্রেটারি একজন নারী, খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একজন নারী, এরপরে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তখন দু তিনজন। আমি ফারাবি, আমি সেটা বলিনি। একজন আছে, এটা সিম্বলিক, আপনারা এটাকে সিম্বলিক বলছেন কিনা, মানে আমি চাচ্ছি যে ব্যাপক, অর্থাৎ আপনাদের কমিটিতে ব্যালেন্স হচ্ছে না কেন? মানে মেয়েরা কি রাজনীতিতে, আপনারা কি চান না যে নারীরা রাজনীতিতে আসে? সেটা অবশ্যই চাই। আমাদের মোটামুটি কাজ চলছে। আর আমাদের তো আপনারা জানেন আমাদের মানে খুব বেশি দিন যে আমাদের রাজনৈতিক পথ চলা তাও কিন্তু না, আমাদের মাত্র 2.5 বছর 3 বছরের একটা সংগঠন। তো এই সংগঠনের বর্তমানে আমি মনে করি যে প্রায় লক্ষাধিক নেতাকর্মী বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। তো সেখানে আপনি বলতে পারেন এটা সত্য যে নারী কর্মী আমাদের কিছুটা কম। তো আমরা আসলে এটাকে অবশ্যই গুরুত্ব দিচ্ছি, আর আসলে আমরা ব্যালেন্স করে কোনো কিছু ওভাবে করতে চাচ্ছি না। তাহলে হচ্ছে যে আমরা যে কোটা প্রথার আমরা আসলে কোনো নারীকে, নারী সেই কারণে তাকে আমরা মানে কমিটিতে রাখবো, নইলে রাখবো না, বিষয়টা তা না। আমরা না চেষ্টা করছি। ফারাবি, ফারাবি, আমি তা বলছি না। আমি নারী, আমি চাচ্ছি আপনারা যেমন বলছেন যে আপনারা উই হেট পলিটিক্স থেকে বেরিয়ে এসছেন, সো এই উই হেট পলিটিক্স যদি এখন নারীদের মধ্যেও থাকে, আপনাদের দায়িত্ব তো যে আপনাদের বন্ধু বান্ধবীদেরকে, সহকর্মীদেরকেও রাজনৈতিক প্ল্যাটফর্মে আনা, তাদেরকেও আপনাদের পাশে রাখা। স্যাম্বলিক না, অমুক একটা কমিটিতে একজন নারী, অমুক একটা কমিটিতে 3জন নারী, এটা স্যাম্বলিক, এটা না। মানে আপনারা এটাকে, মানে আপনাদের মানে আপনারা এটা নিয়ে কাজ করছেন কিনা, বা এটা নিয়ে হ্যাঁ, আপনার কাজ করার আগ্রহ আছে কিনা, এটা জানতে হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আসলে আহ, নারী ছাড়া আসলে বাংলাদেশে, বাংলাদেশের নারীদের যে ভূমিকা, সেটা আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের
রাজনীতিতে নারীদের একটা অগ্রণী ভূমিকা আছে। তো আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করছি। আর যেহেতু আমাদের অল্প দিনের সংগঠন, আমরা মোটামুটি ফিল্ড ওয়ার্ক এখনো করে যাচ্ছি, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায় আমরা কাজ করতেছি। যেহেতু এখন করোনার কারণে ক্যাম্পাস গুলো বন্ধ, আমরা কিছুদিন পরে ক্যাম্পাস গুলোতে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বা বিভিন্ন কাউন্সিলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আরো নারী কর্মী ইনশাল্লাহ বাড়াবো। অনেক ধন্যবাদ। আপনারা রাজনৈতিক দল করেছেন গণ অধিকার পরিষদ, যেটা প্রস্তাবিত। এই নতুন দল কিভাবে দেশের মেরামত করবে? অর্থাৎ রাজনৈতিক মেরামত দরকার বাংলাদেশে। সো এই যদি রাজনৈতিক মেরামত আপনারা কিভাবে করবেন, আপনার যদি সংক্ষেপে আপনার একটু বলেন। আসলে এটা আসলে অনেক দূরের পথ। কারণ হচ্ছে, আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমার উপর ডাকসুতে হামলা হয়েছিল। সেই ডাকসু হামলা আমি লাইফ সাপোর্টে ছিলাম, আইসিইউতে কয়েকদিন ছিলাম, 2 মাস হসপিটালাইজ ছিলাম, অপারেশন হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, উনার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও লোক পাঠিয়েছেন আমার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য সরাসরি। তিনি ঢাকা মেডিকেলের পরিচালককে কল দিয়েছেন, তিনি বিচারের আশ্বাস দিয়েছেন। সেটি এখন পর্যন্ত হয় নাই। 1 বছর কিন্তু হয়ে যাবে, ডিসেম্বরের 22 তারিখে 1 বছর পূর্ণ হবে, কিন্তু সেই বিচার কিন্তু এখন পর্যন্ত হয় না। সেটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের ক্ষেত্রে হয়তো, সেটা হয়তো বিচারটা এতদিন খুব ভালোভাবে হয়ে যেত। তো আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে কিরকম বাংলাদেশ আসলে গঠন করতে চাই, এই যে একটা বিষয় আমি আমাকে দিয়ে বুঝাচ্ছিলাম যে আমি বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে আমি বিচার পাই নাই। তো আমি এমন একটা অবস্থান বাংলাদেশে আমরা তৈরি করতে চাই, এমন অবস্থা দাঁড় দিতে চাই যে সাধারণ একজন মানুষ দাঁড়ায় মেয়রের সামনে বলবে যে আপনি এই অন্যায় করছেন, আপনার এই ভাষণটা সত্য না, আপনি এটা মিথ্যা বলছেন, আপনি এই কাজের প্রতিশ্রুতি আমাকে নির্বাচনের সময় দিচ্ছেন, এই কাজটা আপনি করেন নাই। তো এরকম একটা পরিস্থিতি আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করতে চাই, এবং কি বাংলাদেশের জনগণ যেন প্রকাশ্যে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে। বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে যে আমার মা আমাকে বলে যে হচ্ছে যে বাবা, আমি ভোট দিতে গেছি, আমাকে বলতেছে আপনি কি তুহিন ফারাবি নাম না, এরপরে আমাকে বলছে আপনি এখান থেকে চলে যান, আরো আমার সাথে খারাপ আচরণ করছে। তাহলে দেখেন, মায়েদের থেকে শুরু করে বাংলাদেশের সকল জনগণের কিন্তু বর্তমানে একটাই আক্ষেপ, আমি কবে ভোট দিতে পারবো, কবে আমার ভোটাধিকার নিশ্চিত হবে। বর্তমানে সবচেয়ে বড় বলা যায় যে বাংলাদেশের অগণতান্ত্রিক সিস্টেম হচ্ছে যে এটাই, যে সবার আগে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আর ভোটাধিকার, যে দেশে ভোটাধিকার নিশ্চিত হবে সেই দেশে বাকি সবকিছু গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসবে। আমি আমার কথা বলার স্বাধীনতা পাবো, বাক স্বাধীনতা ফিরে আসবে, সবকিছু দেখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফারাবী, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে তরুণদের কি ভূমিকা থাকা উচিত, এটা বলেই আমরা আপনার এই বক্তব্যের পরে শেষ করব। আপনি আমাদের নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। যেহেতু একদমই শেষের দিকে, সবাইকে বলবো, আপনারা যারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন বা যে টকশোটি যারা দেখতে পাচ্ছেন, সবাইকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি এভাবে প্রক্রিয়াধীন বলা ঠিক না, এরপরও বলবো আপনারা ভালো মন্দ জাজ করে, আমি এখনই বলছি না আপনারা উই হেট পলিটিক্স এটা থেকে বেরিয়ে এসে ছাত্র পরিষদে যোগ দেন। আমি এখনই বলছি না আপনারা ভিপি নুপুরের নেতৃত্বে যে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে, অন্যায়ের বিরুদ্ধে কাজ চলছে, সেটাতে এসে আপনারা যোগ দেন। আমি জাস্ট আপনাকে বলবো, জাস্ট আমাদের সাথে একটু থাকুন, আমাদেরকে একটু সাহস দিন। আপনারা শুধু দেখেন যে আমরা বাংলাদেশের জন্য কিছু করতে পারি কিনা, বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারি কিনা, বাংলাদেশের মানুষের পক্ষে আমরা কথা বলতে পারি কিনা, বাংলাদেশের ভোটাধিকার নিশ্চিত করতে পারি কিনা। তো সর্বশেষ আমি তরুণ সমাজের কাছে আমি একটাই অনুরোধ করব যে উই হেট পলিটিক্স এটা থেকে বেরিয়ে এসে আমরা সবাই যার যার অবস্থান থেকে কাজ করি। আপনি এখনই কোন রাজনৈতিক দলে না হয় আপনি যোগ দিলেন, যে আপনার একটা যেহেতু রাজনীতির প্রতি একটা ঘৃণা আছে, আপনি রাজনীতিতে এখনই যোগ না দিয়ে প্রয়োজন আপনি কিছুদিন দেখেন যে এই মানুষগুলোকে একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন, যে মানুষগুলো কি আসলেই দেশের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করতে পারবে। ধীরে ধীরে আপনি আপনার অবস্থান থেকে আপনি কাজ করে যান, আপনি আপনার অবস্থান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য। ক্ষুদিরাম একজন ছিল, শহীদ নূর হোসেন একজন ছিল, স্বৈরাচারকে হটাইতে কিন্তু শহীদ নূর হোসেনের লাশই যথেষ্ট ছিল, শহীদ নূর হোসেনই যথেষ্ট ছিল। সো কোথায় ক্ষুদিরাম আছে, কোথায় নূর হোসেন আছে, সেটা আমরা এখনই বলতে পারবো না। সো আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, আপনার চোখের সামনে একটা অন্যায় হচ্ছে, আপনি সেটার বিরুদ্ধে কথা বলেন, তাহলেই দেখতে পাবেন একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, সেই বাংলাদেশ আমরা ফিরে পাবো। অনেক ধন্যবাদ আপনাকে তুহিন ফারাবী আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
আপনি নিশ্চয়ই ভবিষ্যতে আমরা আপনাকে ডাকলে আপনি আসবেন। সে পর্যন্ত আপনার সাথে খোদা হাফেজ। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। এই অপ্রতিরোধ্য তারুণ্য নিয়ে আমরা আগামী সপ্তাহে আরেকজন তরুণ বিপ্লবী ছাত্র যুব নেতাকে নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।